শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে। জানাবো জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গী হাসিনা নিয়ে যেতেন ১৫০-২০০। জানাবো শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি বলছেন বিশ্লেষকরা। ভারত থেকে খুনি এনে সালমান শাহকে হত্যা করা হয়েছে, দাবি অভিনেতার মায়ের। এবং সর্বশেষ জানাবো ৫০ জনকে দিয়ে ধর্ষণ করিয়েছেন স্বামী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ভুক্তভোগী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে। ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে আদালতে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর আহমেদের আদালত এই রিমান্ড আদেশ দেন। এদিন শাহজাহান খানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, মধ্যরাতে তাকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গী হাসিনা নিয়ে যেতেন ১৫০-২০০। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত সফর করবেন তিনি। তবে এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে আছেন মেহেদিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও ডিক এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি ৩ সফর সঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে যাওয়া দলগুলোর মধ্যে এবারই সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ডক্টর ইউনূস। এর আগে ২০১৫ সালে শেখ হাসিনা ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান। তারও আগে ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে তার সঙ্গীর সংখ্যা ছিল ১৭৮ আর ২০১৩ সালে সংখ্যা ছিল ১৩৪ জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার প্রতিনিধি দলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিরা থাকতেন। তবে ৭৯তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৭ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে রাখা হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফরে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতটা সম্ভব ছোট রাখতে চান। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের চাপে হাসিনাকে ভারত ফেরত দেবে। দুদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে মত দিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ই আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার ১.৫ দশকের এই শাসনামলে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি এবং বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছে দেশের জনগণ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতিটি
বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরই আলোকপাত করছে, কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা কম। হরিয়ানা জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম। যা হয়েছে তা হলো, এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টেক হোল্ডার শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চায়। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যর্পণের সম্ভাবনা সম্পর্কে গত শুক্রবার দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেন, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনো অনুমান নির্ভর প্রশ্ন। লন্ডন ভিত্তিক লেখক প্রিয়জীব দেশ সরকার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নেতাদের জন্য ধারাবাহিকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ভারত। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা তার নিরাপত্তা ও পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন। ভারতীয় আমলাতন্ত্র স্বল্প এবং মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই আতিথেয়তার বিপরীত কিছু করবে তেমন সম্ভাবনা খুব কম। শ্রী রাধা দত্তের দাবি, ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের সঙ্গে সম্ভবত দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ উভয় দেশই অন্যথায় তাদের সম্পর্ক হারিয়ে ফেলতে পারে। তিনি আরও দাবি করেন, ঐতিহাসিকভাবে সম্পর্ক ছিল এবং আমরা যুক্ত থাকতে চাই, কারণ এটি উভয় দেশের জন্য সুবিধাজনক। ভারত থেকে খুনি এনে সালমান শাহকে হত্যা করা হয়েছে, দাবি অভিনেতার মায়ের। বাংলাদেশের সিনেমায় ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ তার 28তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর এত বছর পরও তিনি এখনো আকাশচুম্বী জনপ্রিয়। চিত্রনায়িকা ববিতার মতে, বাংলাদেশের সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ। দীর্ঘ এ সময়ও তার মৃত্যু নিয়ে রয়ে গেছে রহস্য। সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে নারাজ তার মা নীরা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। তার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে গণমাধ্যমকে এমনটাই জানালেন নীলা। 2020 সালে ফেব্রুয়ারিতে রাজধানী ধানমন্ডিতে পিবিআই এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা হয়েছে। নীলা চৌধুরী বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, এই হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত, আমরা বলতে চাই, আমি কথা বলবো। তিনি বলেন, আমাকে একজন জানান, আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে অথবা গুম করা হবে আমাকে। এখন বলি, মানুষকে আবার গুম করে কিভাবে? ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না, এখন বুঝছি যে গুম হচ্ছে আয়নাঘর। অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম, তারা হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টি খটকা লাগে আমার কাছে, তারা কেন আমার বাসায় এত আসে? অভিনেতার মা বলেন, তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি, যখন তখন কেন চলে আসো? তো তিনি বলেন যে, আপা একটু চা খেতে আসি। তাকে বলি যে আমি এসব পছন্দ করি না। এছাড়া সালমান শাহর হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন, সামিরা 3টি বিয়ে করলো, সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে। একটি ঘরে থাকতে পারেননি সে। তার বাবাও অনেক কিছু করেছে, ইদানিং তাদের দেখা যাচ্ছে না। তার মা, সে সালমান শাহ হত্যা মামলার আসামি, অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়, এরপর আইন যা বলবে তাই হবে, কিন্তু তা হয়নি। পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ভারতীয় এজেন্ট তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহর মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।